নমস্কার। ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন কমরেড অঞ্জন বেরা, আমাদের রাজ্যের সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা, রাজ্য সম্পাদক মন্ডলের সদস্য শ্রীজিৎ গোস্বামী এবং দেবজ্যোতি। আপনারা ইতিমধ্যেই সকলে অবগত আছেন যে আগামী 1 সেপ্টেম্বর সাম্রাজ্যবাদের বিরুদ্ধে শান্তি ও সংহতির পক্ষে কলকাতায় মহা মিছিল অনুষ্ঠিত হবে। আমরা সকল স্তরের সকল অংশের মানুষকে এই মিছিলে আসার আহ্বান জানাচ্ছি। একই সাথে সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে এবং মানবতার পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাখছি। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মানবতার পক্ষে আমাদের সংগঠনের মুখপত্র যুবশক্তি পত্রিকার পক্ষ থেকে আমরা একটি বিশেষ বুলেটিন এই সময়ে প্রকাশ করতে চাই। এই সম্পর্কে প্রথমেই আপনাদের কাছে কিছু বলবেন আমাদের রাজ্যের সম্পাদক কমরেড ধ্রুবজ্যোতি সাহা। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের দেশের অতীত ঐতিহ্য রয়েছে। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সমাজতন্ত্রের পক্ষে লড়াই করতে করতে আমাদের সংগঠন ডিওয়াইএফ এর জন্ম হয়েছে। বর্তমান সময়ে বিশ্বজুড়ে সাম্রাজ্যবাদী আগ্রাসন মানুষের জীবন বিপন্ন করে তুলেছে। সাম্রাজ্যবাদী বিশ্বায়ন যে নিরাপত্তাহীনতা ও বঞ্চনা তৈরি করছে, তা জাতপাত, সাম্প্রদায়িক ও উগ্র জাতীয়তাবাদী শক্তিগুলির বৃদ্ধির জন্য উর্বর জমি প্রস্তুত করা যাচ্ছে। মানুষের মধ্যে ঐক্য বিনিষ্টকারী শক্তিগুলিকে দমন যোগাচ্ছে সাম্রাজ্যবাদ। সাম্রাজ্যবাদের উদারীকরণ এবং বেসরকারীকরণকে উৎসাহিত করছে। সর্বোপরি সাম্রাজ্যবাদ তার লুটকে বজায় রাখার জন্য হাজার হাজার মানুষ খুন করতে পিছপা হচ্ছে না। এই সময়ের মধ্যে দাঁড়িয়ে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে শান্তি সংহতির পক্ষে মানুষের ঐক্যবদ্ধ করতে হবে। একটা সুন্দর পৃথিবী, একটা সুন্দর সমাজ গড়ে তোলার লক্ষ্যে নিয়ে আসুন সবাই সমবেত হই। 1 সেপ্টেম্বর কলকাতার সাম্রাজ্যবাদ বিরোধী শান্তি ও সংহতির পক্ষে মহা মিছিলে একসাথে পা হাঁটি। এই পথ হাঁটতে গিয়ে আমরা সমস্ত অংশের মানুষের কাছে আহ্বান জানাচ্ছি যে আসুন আমরা সামিল হই। আমরা 1 সেপ্টেম্বর দুপুর 2টোর সময় শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন এবং ধর্মতলা লেনিন মূর্তি থেকে জমায়েত হব এবং মিছিল শুরু করব। হাওড়ার মিছিল এবং শিয়ালদা থেকে যে মিছিল আমাদের শুরু হবে, সেই মিছিল এসে ধর্মতলায় এক জায়গায় আমরা মিলিত হব। তারপর ধর্মতলা থেকে আমরা মিছিল কলেজ স্কোয়ার পর্যন্ত যাব। এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে শান্তি ও সংহতির পক্ষে মহামিছিলে সব অংশের মানুষের কাছে আমরা আহ্বান জানাবো, আসুন একসাথে পথ হাঁটি। কারণ লড়াইটা আমাদেরকে বর্তমান সময়ে একসাথে করার প্রয়োজন আছে। এই 1 সেপ্টেম্বর কলকাতার সাম্রাজ্যবাদ বিরোধী ও শান্তি ও সংহতির পক্ষে যে মিছিল, এই মিছিলকে সামনে রেখে আমরা যুব শক্তির পক্ষ থেকে আজ একটি বুলেটিন আমরা প্রকাশ করতে চাইছি। এই বুলেটিন আপনারা দীনেশ মজুমদার ভবনে পাবেন এবং মিছিলের সময় শিয়ালদা, ধর্মতলা এবং হাওড়াতেও পাবেন। যারা যারা এই বুলেটিন সংগ্রহ করতে চান আমাদের মিছিলে যোগাযোগ করবেন। আমাদের ডিওয়াইএফআই এর কমরেডরা থাকবে এবং দীনেশ মজুমদার ভবনে এখান থেকে আপনারা পাবেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন কমরেড অঞ্জন বেরা। আমরা আজকে আমাদের যুবশক্তি পত্রিকার পক্ষ থেকে যে বুলেটিন তা আমরা প্রকাশ করি, তার আগে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মানবতার পক্ষে সকল মানুষের ঐক্যবদ্ধতার প্রশ্নে
কিছু বক্তব্য রাখার জন্য আমি কমরেড অঞ্জন বেরাকে অনুরোধ করছি। শুভ সন্ধ্যা, সকলে ভালো থাকবেন। আমার খুবই ভালো লাগছে যে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির এই অনুষ্ঠানে আমার তরুণ বন্ধুরা আমাকে আমন্ত্রণ জানিয়েছে। এখানে আপনারা জানেন, আপনারা সবাই আপনাদের পরিচিত, রাজ্য সভাপতি, রাজ্য সম্পাদক কমরেড শুভজ্যোতি সাহা এবং রাজ্য সভাপতি অয়নাংশু সরকার এবং যুব সংগঠনের রাজ্যের নেতৃত্ব সবাই উপস্থিত আছে। এবং এরা যে কর্মসূচি নিয়েছে 1 সেপ্টেম্বর, এই যুদ্ধের বিরুদ্ধে আমি সর্বদাই বলে থাকি যে ভবিষ্যৎ, পৃথিবীর ভবিষ্যৎ রক্ষার জন্য এই যুদ্ধের অবসান দরকার, একটা শান্তি, সুস্থিতি এবং প্রগতির দরকার। এবং ভবিষ্যতের পৃথিবী গড়ার কারিগর হচ্ছে আমাদের তরুণ, বিশেষ করে যুব সংগঠন। ডিওয়াইএফআই শুধু সাধারণ একটি যুবদের সমাবেশ নয়, তা দীর্ঘ যে সংগ্রামের ঐতিহ্য, আন্দোলনের ঐতিহ্য, অগ্রগতির স্বার্থে, সামাজিক অগ্রগতির স্বার্থে, সাংস্কৃতিক অগ্রগতির স্বার্থে, যুব সম্প্রদায়ের স্বার্থ রক্ষার স্বার্থে, দেশের সামগ্রিক যে রাজনৈতিক সামাজিক পরিস্থিতি তার বিকাশের স্বার্থে ডিওয়াইএফআই এর ভূমিকা গোটা দেশে সবাই জানে। এবং রাজ্যে আমরা দেখেছি সাম্প্রতিককালে এমন কোনো বিষয় নেই যা মানুষের জীবনের পক্ষে জরুরি, তাতে আমাদের এই ডিওয়াইএফআই কর্মী, সংগঠক এবং নেতৃত্ব ঝাঁপিয়ে পড়ে। ফলে তাদের এই উদ্যোগ আমি বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি। শান্তি এবং সংহতি আন্দোলন আজকের সময়ে দাঁড়িয়ে বিশেষ করে যে চ্যালেঞ্জ নিয়ে এসছে আমাদের সামনে, আগামী 1 সেপ্টেম্বরের যে মহামিছিল, আপনারা সকলেই জানেন এই 1 সেপ্টেম্বরের এই তারিখটার বাড়তি গুরুত্ব হচ্ছে যে 1939 সাল 1 সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এটা খুব ভালো বিষয় নয়। ওই ঘটনার দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলেছিল 45 মানে 39 সাল থেকে 45 পর্যন্ত সেই যুদ্ধের অভিজ্ঞতা থেকে যখন পরবর্তীকালে রাষ্ট্রসংঘ, যা এখনো আছে, তা যখন প্রতিষ্ঠা হয়, তখন একটা কথা বলা হয়েছিল সেই উদ্যোগের পক্ষ থেকে, যারা যুদ্ধে জিতেছিলেন। আপনারা জানেন যে ফ্যাসিজম, নাৎসিজম পরাজিত হয়েছিল, হিটলার পরাজিত হয়েছিল, হিটলারের বাহিনী, ইতালি এবং জাপান, যুদ্ধবাজ জাপান, এই অক্ষ শক্তি পরাজিত হয়েছিল, জিতেছিল অ্যালাইড ফোর্স। এর ইতিহাস আপনারা জানেন, আমি তার মধ্যে যাচ্ছি না। তো সেই যখন রাষ্ট্রসংঘ তৈরি হয় যুদ্ধের ধ্বংসস্তূপের মধ্য থেকে, তখন এইটা বলে শুরু হয়েছিল যে কেন এই রাষ্ট্রসংঘ গঠিত হতে চলেছে, টু সেভ দ্য সাকসিডিং জেনারেশনস ফ্রম দ্য স্কার্স অফ ওয়ার, মানে যুদ্ধের বিভৎসা থেকে পরবর্তী প্রজন্মকে বাঁচাতে। মানে এই মহান লক্ষ্যকে সামনে রেখে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন অবসান হয়, নতুন পৃথিবী গড়ার যে আকাঙ্ক্ষা মানুষ প্রকাশ করেছিল, তার মূলে ছিল এই কথাটা যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যেন আর কখনো যুদ্ধের মুখোমুখি হতে না হয়। কিন্তু বাস্তবে সেটা হয়নি। সাম্রাজ্যবাদ যতদিন সক্রিয় থাকছে, ততদিন যুদ্ধ লিপ্সা তার থাকবে। এমনকি এই নয়া উদারবাদ পর্ব আমরা দেখছি, যখন হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা প্রথম বিশ্বযুদ্ধের মতো যুদ্ধ বিশ্ব জুড়ে বহু দেশকে নিয়ে যুদ্ধ হচ্ছে না বটে, কিন্তু পৃথিবীতে শান্তির কোনো বাতাবরণ তৈরি হয়নি। যুদ্ধের অনুপস্থিতি মানেই শান্তি না, এ কথা খুব গুরুত্বপূর্ণ একটি উপলব্ধি। এবং আরো সাম্প্রতিককালে আমরা দেখছি যে যত সাম্রাজ্যবাদের যে পুঁজিবাদী অর্থনীতির বিপদ বাড়ছে, বিশেষ করে আমরা সকলেই জানি যে এটা দীর্ঘ প্রায় 2008 থেকে বুঝি বলা যেতে পারে যে মন্দার পরিবেশ, কিছুতেই সেই সংকট থেকে বেরিয়ে আসতে পারছে না পুঁজিবাদ। আর পুঁজিবাদ যখন সংকট থেকে বেরিয়ে আসতে পারছে না, তখন নানা বিচিত্র পরিবেশ সে তৈরি করছে। যে বিশ্বায়নের কথা তথাকথিত, পুঁজিবাদ যখন বলে খোলা বাজারের কথা, বাজারটা তো আসলে খোলা নয়। বাজার যদি প্রকৃতই মুক্ত হতো সকলের জন্য আপত্তি ছিল, কিন্তু বাস্তব হচ্ছে এটাই যে মুক্ত বাজার, তথাকথিত মুক্ত বাজার, খুব কম সংখ্যক মানুষের জন্য মুক্ত, আর বিরাট সংখ্যাগরিষ্ঠ মানুষের কাছে তা হচ্ছে আসলে মুক্ত না, বদ্ধ। তেমনি যখন বলেছিল যে পৃথিবী জুড়ে অবাধ বাণিজ্য চলবে, অবাধ বাণিজ্যটা আসলে ছিল এরকম যে ধনী দেশ থেকে তারা গরিব বা যে মাঝারি, আমাদের ভারতের মতো উন্নয়নশীল দেশগুলোতে তাদের অবাধে বাণিজ্য করতে পারে, সেটাকেই তারা বলছিল অবাধ বাণিজ্য।
তৃতীয় বিশ্বের দেশ কিন্তু বাণিজ্য করতে পারতো না। আমাদের দেশের কৃষি থেকে কৃষক যাতে লাভ না পায়, কৃষিতে ভর্তুকি দেওয়া চলবে না। আর পশ্চিমী পুঁজিবাদী যে দেশগুলো রয়েছে, উন্নত পুঁজিবাদী যে দেশ, এমনকি আমেরিকা সহ, তাদের কৃষকদের কিন্তু ভর্তুকি তারা দিতে পারবে। যেহেতু বিশ্ব বাণিজ্যে তাদের জোর বেশি, তাই তারা উন্নয়নশীল দেশগুলোকে দাবিয়ে রাখার চেষ্টা করছে। এই একটা সংকট আমরা দেখছিলাম। এই সংকটটা বাড়ছিল কারণ পুঁজিবাদের বৈশিষ্ট্যই হচ্ছে যতই আমাদের সামনে একটা সোনালী ভবিষ্যতের স্বপ্ন দেখাতে চাক, নানা প্রচার আছে তার, নানা মিডিয়া আছে তার, কিন্তু আসলে সে কখনো সংকট মুক্ত হয় না। দারিদ্র্যের সংকট মেটে না, বেকারিত্ব সংকট মেটে, তার সংবিধানে যতই সমতার কথা বলে তার না সমতার দিকে সে যাত্রা শুরু করে। বারবার এই ঘোষিত যে উচ্চ আদর্শের কথাগুলোর উপর আঘাত হানতে হানতেই পুঁজিবাদকে এগোতে হয়। আজকে যখন আমরা ট্রাম্পের সময় এসে পৌঁছতে আমরা দেখতে পাচ্ছি, আজকে পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি যে এই নয়া উদারবাদ পর্বে হচ্ছিল কি, যে গোটা পৃথিবী জুড়ে বাজারটা যখন শোষণ করতে পারছিল, তখন উন্নত দেশগুলোর নিজেদের মধ্যে বিরোধটা একটু মনে হচ্ছিল যেন থমকে আছে। যত সংকট বাড়বে, ট্রাম্প বলছেন মেক ইন্ডিয়া, মেক আমেরিকা পাওয়ারফুল এগেন, না গ্রেট এগেন। মানে সে দেখাতে চাইছে যে যদি সে শুল্ক চাপাতে পারে উন্নয়নশীল দেশগুলোতে, যদি সে একাধিপত্য কায়েম করতে পারে গোটা পৃথিবী জুড়ে, যদি সে গোটা পৃথিবীর যে খনিজ সম্পদের উপর দখলদারি কায়েম করতে পারে, বাজারের উপর খাপ কায়েম করতে পারে, সে সরাসরি ঘোষণা করছে কানাডা যোগ দিয়ে দিচ্ছে আমেরিকাতে, গ্রিনল্যান্ড কেন ডেনমার্কে থাকবে, প্যালেস্টাইন থেকে সবাইকে, গাজা থেকে আমরা হটিয়ে দেবো। এই যে প্রায় আপাত অবিশ্বাস্য কথাগুলো সে বলছে, আসলে এটা তার সংকট থেকে বেরোনোর জন্য লোককে যে ভরকে দেওয়া বলে না, লোককে প্রতারণা করা। আসলে এইভাবে সে মনে হচ্ছে যে আমেরিকায় দক্ষিণ পন্থা, পৃথিবী জুড়ে দক্ষিণ পন্থা, এইরকম একটা অবিশ্বাস্য কতগুলো প্রতিশ্রুতি দিয়ে যা আসলে মানুষকে প্রতারণা। আমরা আমাদের দেশে দেখতে পাচ্ছি যারা পৃথিবী জুড়ে এই সাম্রাজ্যবাদী শক্তিগুলির সঙ্গে দহরম্ব রকম করাকেই যারা মনে করে বিদেশ, বিশেষ করে আমরা মোদী জমানায় দেখতে পাচ্ছি। আজকে আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের যে ট্র্যাডিশনাল যে রীতিগুলো, সেটা ভারত একটা দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছে। এই স্বাধীনতা সংগ্রামের অনেকগুলো ইতিবাচক মূল্যবোধ আছে, অনেকগুলো ইতিবাচক মূল্যবোধ আছে। তার মধ্যে একটা হচ্ছে যে আমরা 20-এর দশকে যখন ভারতের স্বাধীনতা সংগ্রাম এগোচ্ছিল, গোটা পৃথিবী জোড়া যে 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 সাম্রাজ্য উপনিবেশিকতাবাদ বিরোধী যে আন্দোলন, তার অভিজ্ঞতার সঙ্গে ভারতের স্বার্থ জুড়ে যাচ্ছে। এই আমরা জানি ইতিহাস, আমি তার মধ্যে যাচ্ছি না। ফলে আমরা দেখতে পাচ্ছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে প্রেমচাঁদ, ভারতের সমস্ত মহান বিবেক এবং ভারতের স্বাধীনতা সংগ্রাম, তারা পৃথিবী জুড়ে ফ্যাসি বিরোধী যে আন্দোলন, সেই ফ্যাসি বিরোধী আন্দোলনের সমর্থন জানাচ্ছেন। এখান থেকে এই যে শান্তি ও সংহতি, সংহতি ছাড়া শান্তি হবে, শান্তির জন্য সংহতি দরকার, আসলে সভ্যতার জন্য সংহতি দরকার, সহমর্মিতা এবং সংহতি, যা ডিওয়াইএফআই আমি বলবো যে তাদের কাজকর্মের একটা মৌলিক নীতির মধ্যে সমস্ত বিষয়ে তারা এই যে ঝাঁপিয়ে পড়ে, একটা তার মধ্যে একটা গভীর সহানুভূতির মতাদর্শ আছে তার মধ্যে। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এই যে গোটা ক্যাপিটালিজম মানুষে মানুষের বিচ্ছিন্নতাকে নাড়ছে। আমাদের সকলের মনে হয় হয় আমি একা এগিয়ে যেতে পারবো, অথবা আমি একাই এই পৃথিবীতে এসেছি, আমার গোটা পৃথিবীর কাছে কোনো দায় নেই। এই একটা অবস্থার মধ্যে যে ঠেলে দিতে চাইছে, যে বিচ্ছিন্নতার বিষয়, গোটা ক্যাপিটালিজম। বিরাট শপিং মলের মাঝখানে যখন আমার 70% দরিদ্র মানুষ দাঁড়িয়ে থাকে, তারা মনে করে এই পৃথিবী আমার জন্য। এটা সহমর্মিতা, সুকান্তের শতবর্ষ পালন করছেন, তার কবিতা জুড়ে দেখুন এই সহমর্মিতার কথা আছে। আমাদের সব মহান সৃষ্টির মধ্যে এটা আছে। তো সেটার মধ্যেই আজকে গোটা পৃথিবী যখন আমরা বুঝেছিলাম আমাদের স্বাধীনতা সংগ্রাম, সে কারণে আমাদের স্বাধীনতা সংগ্রাম একেবারে কবে 20-এর দশক থেকে ফ্যাসিবাদের বিরোধিতা করেছে শুধু নিজের দেশের স্বাধীনতা। আমরা জানতাম যে যদি নিজের দেশকে স্বাধীন করতে হয় ব্রিটিশ বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে, তাহলে পৃথিবী জোড়া আফ্রিকায় একটা সংগ্রাম চলছে। ওই আফ্রিকা কবিতা কবে 30-এর দশকে রবীন্দ্রনাথ লিখেছেন। বাবু রায় কবি, তিনি তো রাজনীতিক ছিলেন না, সংবেদনশীল কবি। তিনি বুঝেছিলেন যে আফ্রিকার মানুষের লড়াইয়ের প্রতি যদি আমার সংহতি, এটা হচ্ছে আমার লড়াইয়ের প্রতি সংহতি একটা প্রকাশ। এটাই বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদ বিরোধী লড়াই। আসলে আমরা সকলে জানি, যারা শ্রেণী রাজনীতিতে বিশ্বাস করি, যে এই লড়াইটা অবশ্যই বিশ্বব্যাপী লড়াই। সাম্রাজ্যবাদ বিরোধী লড়াই হচ্ছে বিশ্বব্যাপী সংগ্রামের অংশ, এটাই বাস্তব। কারণ ক্যাপিটালিজম হচ্ছে একটি বিশ্বব্যাপী ব্যবস্থা।
তারই একটা পর্বে যখন আসছে, এই সংগ্রামটা হচ্ছে বিশ্বযুদ্ধ। ফলে পৃথিবী জোড়া মানুষ যেখানে সংগ্রাম করছেন, তারা সেই সংগ্রামের সঙ্গেই আমার এখানকার কলকাতা, বার্লিন, আফ্রিকা, এশিয়া, টোকিও, লাতিন আমেরিকা। আমি যখন ভেনিজুয়েলায় যাই বা যখন লাতিন আমেরিকায় গেছি, তখন দেখেছি সেই মানুষের যে নিজের জাতীয় মুক্তির জন্য যে লড়াই, স্বাধীনতা রক্ষার জন্য যে লড়াই, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে লড়াই, ভেনিজুয়েলার মানুষ, ব্রাজিলের মানুষ, চিলির মানুষ, সেই লড়াইয়ের সঙ্গে আমাদের একাত্মতার কারণ হচ্ছে এটাই, এই লড়াইটা মূলগতভাবে হচ্ছে আন্তর্জাতিকতা। তো যেটা আমরা বলছিলাম যে প্যালেস্টাইনের পক্ষে মানুষ দাঁড়িয়েছে 30-এর দশকে। আমি অনেক সময় বলি যে আজকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যে প্যালেস্টাইনের যে জাতীয় মুক্তির যে লড়াই, সে লড়াইকেও সাম্প্রদায়িকতা চোখ দিয়ে দেখা হচ্ছে। কি ভয়ঙ্কর অবস্থার মধ্যে আমরা চলছি। হবে এ ভারতে কখনো ছিল না। 20-এর দশক, 30-এর দশকে গোটা স্বাধীনতা সংগ্রাম, জাতীয় কংগ্রেস সহ কমিউনিস্ট পার্টিতে তো ছিলই, যে তারা বলেছিলেন যে প্যালেস্টাইনের লড়াই হচ্ছে আমাদের লড়াইয়ের মতো গুরুত্বপূর্ণ। গান্ধীজি কোথায় 38 সালে লিখেছিলেন, আরে বাবা, ফ্রান্স যদি হয় ফরাসিদের জন্য, ব্রিটেন যদি হয় ব্রিটিশদের জন্য, তাহলে প্যালেস্টাইন হচ্ছে প্যালেস্তিনীয়দের জন্য। কবে ভারত বলেছে? ভারতের মুক্তি সংগ্রাম করেছে। সেখান থেকে এই নীতিগুলোকে, জোট নিরপেক্ষতার নীতি মোদী সরকার আমরা আজকে যখন দেখা যাচ্ছে যে কি ভয়ঙ্কর ভাবে ভারতে, আমি মনে করতে পারি না যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এইরকম কোন ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়েছে যেখানে একটি আন্তর্জাতিকভাবে শক্তিশালী দেশ সে ভারতকে বলে কিনা তুমি তেল কিনতে পারবে না রাশিয়ার থেকে, যদি কেনো তাহলে 50% শুল্ক কমিয়ে দেবে, যদি দেরি করে শুল্ক, ওই তেল বিক্রি বন্ধ না করে তাহলে আরো শুল্ক বাড়িয়ে দেবে। ভারত একটা স্বাধীন দেশ, শক্তিশালী দেশ, 100 কোটিরও বেশি মানুষ সেখানে বাস করে, পৃথিবীতে তার একটা সম্মান আছে। এই আমেরিকার সঙ্গে সবচেয়ে বেশি হবনামি কারা করেছিলেন? মোদী সরকার। কোথায় আপনি যান, যে কোয়াড, অস্ট্রেলিয়া, আমেরিকা, আমেরিকার কি কাজ আছে? এশিয়ার কিছু তো কাজ নেই, তার সীমান্ত তো এখানে নেই, তার কোনো জাতীয় স্বার্থ এখানে সম্পর্ক নেই, সেখানে এখানে সেনাবাহিনী নিয়ে আসে। মোদীর ভারত তার বিরোধিতা করে। মোদীর ভারত ইসরায়েলের সঙ্গে যে কোয়াড, পূর্ব পশ্চিম এশিয়ায় যে নতুন 4 দলের জোট, 4টে দেশের জোট করেছে আমেরিকা গোটা পশ্চিম এশিয়াতে দখল করতে চায়। আজকে তার সংকট মুক্তির জন্য সে কি চাইছে? পৃথিবী জোড়া দেশকে তার সম্পদ লুট করতে চাইছে সরাসরি। আমি ভাবতে পারি না দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোন রাষ্ট্রপতি বলেছে কোন দেশে যে কানাডা চলে আসবে, একটা দেশ চলে আসবে। গোটা রাষ্ট্রসংঘের যে কাঠামো, যেটা যে আমি আলোচনা শুরু করেছিলাম, সেটা মূল কথাই হচ্ছে যে রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বের স্বীকৃতি। এ কি জঙ্গলের রাজত্ব চলছে নাকি মধ্যযুগ নাকি? সেনা পাঠিয়ে দখল করে দিলাম, এই জিনিস ফিরিয়ে আনতে চাইছে তার ক্রাইসিস এতটাই, কোন ধরনের ন্যায় নীতির কথা বলছে না। কি দেখছি আমরা পশ্চিম এশিয়ার মধ্যে? প্যালেস্তাইন আজকে যখন 1 সেপ্টেম্বর আমরা পালন করছি, তার একটা অন্যতম মূল আমাদের দাবি হচ্ছে প্যালেস্তাইনের মানুষের যে মুক্তির সংগ্রাম। ভাবুন, গাজা হচ্ছে তার, এমনিতে প্যালেস্তাইন রাষ্ট্রসংঘ যা ভাগ করেছিল ওই ভূমিটা, ওটারই নাম ছিল প্যালেস্তাইন, তা দুভাগ করেছিল। রাষ্ট্রসংঘ বলেছিল যে 47 সালে যে 29শে নভেম্বর, যে কারণে আন্তর্জাতিক প্যালেস্তাইন সলিডারিটি ডে পালন করা হয় 29শে নভেম্বর, তার নীতিটা কি? যে 47 সালে ওই ভাগ করার সময় রাষ্ট্রসংঘ বলেছিল যে ওই একটা অংশ থাকবে ইসরায়েল, আর একটা অংশ হবে প্যালেস্তাইন। এটা তখন ভারতও মানেনি, ভারতও বলেছিল ইসরায়েল কেন থাকবে, তাকে একটা বাইরে থেকে তুমি জোর করে করছো। কিন্তু ঠিক আছে, রাষ্ট্রসংঘ সেটা গৃহীত হয়েছিল। সেটা এমনকি 88 সালে পিএলও, প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন, প্যালেস্তাইনের সংগ্রামের যারা মূল ফোরাম, যে মঞ্চ, তারাও এটাকে স্বীকার করে বলেছিল ঠিক আছে আমরা মেনে নিলাম এই ভাগটাই থাকুক। কিন্তু প্যালেস্তাইনের যে ভাগ হয়েছিল 47 সালে, যে প্যালেস্তাইন রাষ্ট্রের জন্য, তার 80% জমি ইতিমধ্যেই খেয়ে নিয়েছে ইসরায়েল, দখল করে নিয়েছে সেনা পাঠিয়ে গায়ের জোরে, রাষ্ট্রসংঘের সমস্ত সিদ্ধান্তকে অস্বীকার করে। এই যদি ইরাক করতো তাহলে সেনা নামিয়ে দিচ্ছিল, কেন ইসরায়েলের বিরুদ্ধে রাষ্ট্রসংঘ ব্যবস্থা নিচ্ছে না? শুধু প্রস্তাব পাশ করলে কি হবে নাকি? এই গোটা পৃথিবীর দাম আপনারা দেখেছেন। খোদ আমেরিকাতে, এমনকি আমরা ভিয়েতনাম যুদ্ধের সময় দেখেছি যে ভিয়েতনাম যুদ্ধে বিরোধিতা করার সেইটুকু স্বাধীনতা সেখানে নাগরিকদের ছিল। আজকে ইউনিভার্সিটির ক্যাম্পাসে, মানে হার্ভার্ডের মতো ইউনিভার্সিটি, পৃথিবীর 1 নম্বর বিশ্ববিদ্যালয়, যে নাম্বার র্যাঙ্কিং হয় আপনারা আজকাল জানেন, যে তাকে বলছে তুমি ভর্তি করতে পারবে না, তার ক্যাম্পাসে ঢুকে পড়ছে আমেরিকান পুলিশ ছাত্রদের দমন করতে। এটা অভাবনীয় ছিল, মানে 20 বছর আগে বা 15 বছর আগে। এটুকু স্বাধীনতা সেখানকার নাগরিক স্বাধীনতা সে দেশের মানুষের ছিল।
আজকে সেখানে আক্রমণ হচ্ছে সরাসরি। আজকে গোটা পৃথিবীর সামনে আমাদের বিবেকের দংশন হয়ে, শুধু আমরা আমাদের সরকার আর কিছু বিবেকের দংশন হচ্ছে না, তারা ইসরায়েলের সঙ্গে এখনো সম্পর্ক রেখে দিয়েছে যে একটা দেশ পুরো ডাকাতের মতো ঝাঁপিয়ে পড়ছে সেনাবাহিনী নিয়ে, সেখান থেকে নারী শিশু হসপিটালে যেভাবে ইউরোপের আমেরিকার পন্থী দেশগুলো পর্যন্ত সরকারগুলো পর্যন্ত সমালোচনা করছে, মোদীর সরকার করেনি। যখন ট্রাম্প ভারতের বিরুদ্ধে জঘন্যতম ভাষায় আক্রমণ করছে, ভারতকে যেন মনে হচ্ছে তার উপনিবেশ, এমনকি ব্রিটিশ উপনিবেশ এরকম করে বলেনি বোধ, আমি জানি না ব্রিটিশ উপনিবেশিক সরকার তারা যে ভাষায় তারা করছে, যে অসম্মান তারা ভারতকে করেছে, এরকম ভারত দেশি প্রশাসন, ট্রাম্প প্রশাসন দেখাচ্ছে, ভারত কখনো দেখেনি, তার স্বাধীন ভারতের ইতিহাসে দেখা যায়। সেই আমেরিকার সঙ্গে কেন সে এখন ইসরায়েলের সঙ্গে জোট বেঁধে রয়েছে কেন? এই প্রশ্ন ডিআইএফআর প্রশ্ন বারংবার করেছে আমাদের সামনে। গোটা ভারতের, গোটা পৃথিবীর বিবেকবান মানুষের প্রশ্ন করেছে। আমরা দেখেছি কিভাবে ইরানকে আক্রমণ করা হয়েছে, তার পরমাণু এস্টাবলিশমেন্ট, পরমাণু যে পরীক্ষা নিরীক্ষার জায়গা, সেখানে মধ্যে আক্রমণ চালানো হচ্ছে। এর পরিবেশগত অবস্থা বোঝেন কি হতে পারে? তোয়াক্কা করছে না, কারণ গোটা পশ্চিম এশিয়ার তেলের টিকে থাকা ভান্ডারটুকু তার দরকার। সে গোটা আজকে ভেনিজুয়েলাতে, আজকে যখন আমরা 1 সেপ্টেম্বর করছি, তখন আমরা জানি না 1 সেপ্টেম্বরের আগেই ঝাঁপিয়ে পড়বে কিনা আমেরিকান ফৌজ। তারা গোটা তার যে সমুদ্র গুলোকে ঘিরে ধরছে আমেরিকান নৌবাহিনীর, এই যেন স্বাধীন সার্বভৌম ভেনিজুয়েলায় তারা আক্রমণ চালাতে চায় বোমবেলেদের মতো, যেমন তারা আজকে আমরা দেখছি ইসরায়েল করছে প্যালেস্টাইন। এই ইসরায়েল যে এত অপকর্ম করছে, তার সমস্ত মাথা হচ্ছে আমেরিকা। আর খোদ আমেরিকা দাঁড়িয়ে করছে ভেনিজুয়েলা আক্রমণ করলে কিউবা খুব বেশি দূরে নয়। কি চাই এবারের 1 সেপ্টেম্বর? আমার মনে হয় যে গত 1 সেপ্টেম্বরেও যে চ্যালেঞ্জ গোটা পৃথিবীর সামনে ছিল, এবারে 1 সেপ্টেম্বরে কিন্তু আমরা এই গত 365 দিনেও কিন্তু পৃথিবী অনেকটা ঘুরে গেছে, অনেক গুরুত্ব নিয়ে দেখা দিয়েছে শান্তি, সম্প্রতি, আন্তর্জাতিক সমস্ত অংশের মানুষ, বিবেকবান মানুষ, গণতন্ত্র মনস্ক মানুষ। আমাদের সমস্যার এক্ষেত্রে এই যে বিবেকের যে কথা আমি বলছি, সাম্প্রদায়িকতা, গোটা সমাজ জুড়ে এক ধরনের মিলিটারিজম, এক ধরনের স্বৈরাচারের প্রতি অনুরাগ তৈরির যে পরিকল্পিত যে প্রোপাগান্ডা, এবং মানুষের যে সুকুমার প্রবৃত্তি সেগুলোকে ধ্বংস করা, গোটা সমাজের সম্পর্কের মধ্যে বিদ্বেষ, বিভাজনের, হিংসার যে বাতাবরণ তৈরি করা হচ্ছে এদেশে, সেখানে এই আন্দোলনগুলো আজকের দিনে আমাদের যে ন্যাচারাল কতগুলো মানুষের সুকুমার প্রবৃত্তিগুলো এই ধরনের যুদ্ধ শান্তি সংগ্রামের জন্য দেয়। সেখানে ভারতের বিদেশ নীতি যে পরিমাণ সমঝোতা করছে, একটা সময় বিদেশ নীতিগুলো একটা সহমতের থাকবে, আজকে তা থাকছে না। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জঘন্যতম অবস্থায় যাচ্ছে, এবং খোদ আপনারা দেখবেন যে প্রতিবেশী দেশগুলোর সম্পর্কে একেবারে আমাদের বিদেশ নীতি পরিচালনা করছে আজকে সংঘ পরিবারের। কেন হবে? আমাদের রাষ্ট্রের যে অধিকার, আমাদের নাগরিকদের যে যে স্বার্থ, সেটার দিকে তাকিয়ে আমাদের বিদেশ নীতি হবে। কোন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে থাকবে? প্রতিবেশী দেশগুলোর যে গণতন্ত্র মনস্ক মানুষ আছে, তাদের সঙ্গে একেবারে ট্র্যাক টু বিদেশ নীতিতে শুধু তো সরকারের সঙ্গে কারবার হয় না, একটা দেশের মানুষের সাথে কারবার। গোটা ভিয়েতনাম সলিডারিটি মুভমেন্ট দাঁড়িয়ে আছে কিন্তু পিপলস মুভমেন্ট, এটা যদি আমরা, তার একটা সিংহভাগ হচ্ছে পিপলস মুভমেন্ট। আজকে প্রতিবেশী দেশগুলোতে ভারত দিচ্ছে। তো এই অবস্থা এবং আমাদের যে অভ্যন্তরীণ অবস্থা, আজকে যুদ্ধ শান্তির লড়াই মানে কি জানেন? সামাজিক বিষয়গুলো থাকবে, লিঙ্গ বৈষম্যের বিরোধিতা, সামাজিক বৈষম্য বিরোধিতা, কর্মসংস্থানের দাবি, সমাজ জুড়ে একটা সুস্থিতি। এই যে বলেছিলাম যুদ্ধ হচ্ছে না মানেই শান্তি হচ্ছে না, আজকে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক যে মাত্রাগুলো আছে, এগুলো আমাদের যুব ছাত্র সংগঠনগুলি, বিশেষ করে আমি বলবো তাদের কাছে আমাদের বিরাট প্রত্যাশা, বিশেষ করে আমাদের মতো প্রজন্মের, কারণ ভবিষ্যৎটা তাদের। এই পৃথিবীকে ভালো রাখার দায় হচ্ছে তরুণ সম্প্রদায়, তারাই অনেক বেশি দিন পৃথিবীতে তারা বাঁচবে। আমি তো মরে যাবো, কতদিন আর বাঁচবো? কিন্তু আজকে যার বয়স 20, 22, 25, 30, তার জন্যই পৃথিবী। এই পৃথিবীকে রক্ষার জন্য সব অংশের মানুষকে টেনে আনার জন্য, এবং সবচেয়ে এনকারেজিং হচ্ছে, সবচেয়ে সমাজের মানুষের কাছে সবচেয়ে আকর্ষণীয় হয় বা তারা আকৃষ্ট হন, তারা উদ্বুদ্ধ হন যদি তরুণ সম্প্রদায় যত বেশি থাকে। তারা ইনফ্যাক্ট এটাই হচ্ছে একটা প্রজন্মের, বিরাট অংশের প্রজন্মের কাছে হচ্ছে চালিকা শক্তি, যে তারা অন্যদের আকৃষ্ট করতে পারে, কারণ তারাই ভবিষ্যৎ। আমার বিশেষ করে ভালো লাগছে যে এই উপলক্ষে যুবশক্তির ঐতিহ্যমণ্ডিত কাগজ
প্রত্যেকটা এরকম সময় তার ইতিহাস আছে, আমি তার পুরোনো কপি পিছনে দেখার সৌভাগ্য হয়েছি। এই ধরনের সময় তারা ঝাঁপিয়ে পড়ে। আপনারা তারা যুব শক্তির একটা স্পেশাল পত্রিকা তারা বুলেটিন প্রকাশ করেছে, আমি আমাকে জানিয়েছে। তো সেটা সবাই পড়বেন, সবাই মতামত দেবেন, এবং সবাই সবচেয়ে বড় কথা হচ্ছে আসবেন। এই 1 সেপ্টেম্বরের মিছিল 2টোর সময় শুরু হবে লেনিন মূর্তি থেকে। সাম্রাজ্যবাদের স্বরূপ চেনানোর ক্ষেত্রে লেনিন অসামান্যতা একটা আন্দোলন দিক নির্দেশক ভূমিকা, তার বইয়ের কথা আপনারা জানবেন, তার ব্যাখ্যার মধ্যে গেলাম না। আজকে সুকান্ত জন্ম শতবর্ষ, বিশেষ করে এই সময়টা বড় বড় আমি বলবো যে তার অনেক অনেক তাৎপর্যপূর্ণ অভিঘাত আছে এই সময়টার মধ্যে। এবারে 1 সেপ্টেম্বর, প্রতিটা 1 সেপ্টেম্বরের মিছিলই গুরুত্বপূর্ণ, কিন্তু এবারে 1 সেপ্টেম্বরের মিছিল প্রতিদের যে কোনো সময়ের চেয়ে আমার ধারণা ভুল না বলে থাকি, তার তাৎপর্য অনেক পৃথক। তাই আমাদের সকলকে সেই মিছিলে ভাগ রাখতে হবে, নিজে আসতে হবে, আমাদের বন্ধুদের করতে হবে। এবং যুবদের সংগঠন ডিওয়াইএফআই এবং যে আমাদের ছাত্র যুব সংগঠনগুলি, তারা এই মিছিলে যে নেতৃত্বদায়ক ভূমিকা রয়েছে, যে উৎসবব্যঞ্জক ভূমিকা রয়েছে, বিশেষ করে আমাদের কাছে, এটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। সবাই থাকবেন এই অনুরোধ জানিয়ে আমার সামান্য যে কথা ছিল আমি বলার চেষ্টা করলাম কিছু। আপনারা অনেকে এটা চর্চা করুন আরো বেশি করে, আরো বেশি তাতে উপাদান যুক্ত করুন, কেন আমাদের করতে হবে এই কথা বলেই সকলকে শুভেচ্ছা, ভালো থাকবেন। এই বলে আমার কথা শেষ করি। সবাই আমরা আমাদের সংগঠন ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে কমরেড রঞ্জন বেরাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের যে মুখপত্র ডিওয়াইএফআই এর মুখপত্র যুব শক্তি পত্রিকা, যৌবনের ডাক, সামযুদ্ধবাজ, যুদ্ধের বিরুদ্ধে মানবতার বুলেটিন, এই বুলেটিন এখন প্রকাশ করবেন কমরেড অঞ্জন। সকলকে আমরা আরেকবার ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, এবং আমাদের যে বিশেষ বুলেটিন, এই বুলেটিনটি 1 সেপ্টেম্বর সাম্রাজ্যবাদ বিরোধী শান্তি সংহতির সপক্ষে যে মহামিছিল, সেখানেও এই বুলেটিনটি আপনারা পাবেন, এবং আমাদের সংগঠনের রাজ্য দপ্তর দীনেশ মজুমদার ভবন থেকেও এই বুলেটিনটি পাওয়া যাবে। সকলকে ধন্যবাদ, নমস্কার।